এটা হচ্ছে ভগবানের উপদেশ রয়েছে। ভাগবতম হচ্ছে মাধ্যমিক, অর্থাৎ সেখানে ভগবানের লীলা কথা সেখানে বর্ণনা রয়েছে। আর উচ্চ মাধ্যমিক বা পিএইচডি হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত, সেখানে ভগবানের অত্যন্ত গুরু অন্তরঙ্গ যে লীলা কথা সেটি সেখানে বর্ণনা রয়েছে। এখানে ভাগবতে আমরা দেখতে পাই একাদশ স্কন্ধে চৈতন্য চৈতামৃত অর্থাৎ চৈতন্য মহাপুরুষ সেখানে গুণগান করা হয়েছে। কেন মহাপুরুষ এসেছেন? কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গশ্রদ পার্ষদম যজ্ঞাই সংকীর্তন প্রায় যজন্তী সুমেধাস। অত্যন্ত সুমেধা সম্পন্ন ব্যক্তিরা শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করবেন। এই চৈতন্য চৈতামৃত কি, এটি পড়লে আমাদের কি, অধ্যয়ন করলে কি লাভ, কেন বা আমরা চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় আমরা গ্রহণ করব, আর এর মাহাত্ম্য বা কি, আজকে আমরা এই বিষয়ে জানবো। আমরা জানি শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এসেছেন, অত্যন্ত প্রচ্ছন্ন অবতার এখানে তুলে ধরা হয়েছে। মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি করুণা পরবশ হয়ে আমাদের মতো বদ্ধজীবদের উদ্ধার করার জন্য তিনি স্বয়ং, অর্থাৎ তিনি নিজেকে লুকিয়ে, অর্থাৎ প্রচ্ছন্ন অবতার বলা হচ্ছে। কৃষ্ণবর্ণ তৃষা কৃষ্ণ, কৃষ্ণবর্ণ আবার অকৃষ্ণ। তো স্বামী তিনি কি করলেন? ভক্তরূপে আসলেন। তো আমরা চৈতন্য মহাপ্রভুর লীলাকথা কেন শ্রবণ করব? আমরা জানি এর মাহাত্ম্য কি। তো এখানে তুলে ধরা হয়েছে চৈতন্য চৈতামৃত, এখানে সপ্তম অধ্যায় অর্থাৎ 152 নম্বর শ্লোকে, শ্রদ্ধা করি এই লইয়া যে করে শ্রবণ অশ্রাতি মিলিয়ে তার শ্রী চৈতন্য চরণ। যদি কেউ শ্রদ্ধা করিও যদি এই কথামৃত শ্রবণ করে, তার অবশ্যই তিনি চৈতন্য মহাপ্রভুর তিনি আশ্রয় পাবেন, চরণ পাবেন। তো এই চৈতন্য চৈতামৃত অনেক বড়, আমরা জানি। এটি সম্পূর্ণভাবে বিস্তারিত বর্ণনা করতে অনেক সময় লাগবে। এখানে বলা হচ্ছে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি রচনা করেন। তো তিনি তুলে ধরছেন যে এই চৈতন্য চৈত্য কথামৃত যদি সহস্রানন অনন্ত সূত্র করি গণে যদি আপনি অনন্ত সহস্র বদনেতে নাই পায় অন্ত। বর্মা শিব এবং সহস্রানন স্বয়ং যদি তিনি সহস্র মুখেই চৈতন্য চৈতামৃত বা মহাপ্রভুর কথামৃত তুলে ধরেন, তদুপরি তিনি শেষ করতে পারবেন না। তো এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তুলে ধরছেন যে এই অত্যন্ত, এখানে কি বিষয় বর্ণনা রয়েছে? অত্যন্ত মধুর কথা, অর্থাৎ অমৃতময় কথা তুলে ধরা হয়েছে। যে চৈতন্য গোসাই লীলা অমৃতর ধার, সর্ব ইন্দ্রিয় তৃপ্তি হয় শ্রবণ ইহার। কেউ যদি এই কথামৃত পান করে তাহলে সমস্ত ইন্দ্রিয় তার পরিতৃপ্ত হবে। কেউ যদি রসগোল্লা খায়, গোলাপ জামুন খায়, কিছুটা হয়তো তার পরিতৃপ্ত হবে, কিংবা কোনো কিছু হয়তো আনন্দ পেল ক্ষণিকের জন্য। কিন্তু কেউ যদি চৈতন্য কথামৃত পান করে তার সমস্ত ইন্দ্রিয় সার্থক হবে। তো এখানে বলা হচ্ছে যে চৈতন্য লীলা রত্নসার, স্বরূপেরও ভান্ডার। এই লীলা কথা কোথায় থেকে আসছে? স্বরূপের ভান্ডার। আমরা জানি চৈতন্য মঙ্গল প্রথম রচনা করেন লোচন দাস ঠাকুর। তিনি চৈতন্য মহাপ্রভুর পূর্ব লীলা এবং মহাপ্রভুর বাল লীলা সেখানে বর্ণনা দিয়েছেন। পরবর্তী চৈতন্য ভাগবত রচনা করেন বৃন্দাবন দাস ঠাকুর। তো বৃন্দাবন দাস ঠাকুর সেখানে মহাপ্রভুর বাল্যলীলা চরিত অর্থাৎ নবদ্বীপে যে মহাপ্রভু ছিলেন সেখানে এই বিষয়ে তুলে ধরছেন। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি চৈতন্য চৈতামৃত রচনা করেন। তো মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন সেখানে মুরারি গুপ্ত তার সাথে ছিলেন। মুরারি গুপ্তের কর্সা, অর্থাৎ মহাপ্রভুকে কেন্দ্র করে মুরারি গুপ্ত একটা কর্সা রচনা করেন, মুরারি গুপ্তের কর্সা। আর তিনি যখন নীলাচলে যান সেখানে স্বরূপ দামোদর গোস্বামী ছিলেন, সেখানকার বর্ণনা স্বরূপ দামোদর তিনি রচনা করেন। সেটার নাম হচ্ছে স্বরূপ দামোদর কর্সা। এটি মুরারি গুপ্তের কর্সা, মানে কোন গ্রন্থের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে নেই। তো যেহেতু পূর্ণাঙ্গ রচনা নেই, এই জন্য বিশেষ করে রঘুনাথ দাস গোস্বামী আমরা জানি, কখনো যদি আপনি বৃন্দাবনে যান সেখানে রাধাকুণ্ডের পাশে, সেই রঘুনাথ দাস গোস্বামী তিনি জগন্নাথপুরীতে বেশ কিছুদিন ছিলেন, তো সেখানকার বিষয়ে তিনি জানেন। তো রঘুনাথ দাস গোস্বামী সহ অন্যান্য তিনি যে কথাগুলো শ্রবণ করছিলেন,
তো তার কাছ থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রবণ করছিলেন। তো অনেকে তুলে ধরলেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে বললেন যে আপনি কিছু মহাপ্রভুর বিষয় তুলে ধরুন। মহাপ্রভুর পূর্ণাঙ্গ অন্যান্য অনেক গ্রন্থ রয়েছে, কিন্তু সেখানে পূর্ণাঙ্গ নেই। তাহলে জগতের লোক কিভাবে জানবে? আপনি একটি গ্রন্থ রচনা করুন। তো এই জন্য মহাপ্রভুর এই কথামৃত কিভাবে তিনি লিপিবদ্ধ করবেন? যখন তিনি লিপিবদ্ধ করছেন তার বয়স ছিল 90 বছর। অত্যন্ত বার্ধক্য। আমরা বুঝতেই পারছি একজন 90 বছরের বৃদ্ধ, তার অবস্থা কিরকম হয়। তো তিনি রাধা মদনমোহন মন্দিরে যেতেন, মদনমোহনের কাছে প্রার্থনা করতেন, হে প্রভু, আপনি আশীর্বাদ করুন, কৃপা করুন, যাতে আমি এই ভক্তদের, এই বৈষ্ণবদের, যাতে তাদের মনোভীষ্ট সেটা যেন পূর্ণ হয়, আমি যেন কিছু লিখতে পারি। তো মদনমোহনের গলাতে একটা মালা নিচে পড়ে যায়। পূজেই তখন সেই মালাটি নিয়ে এসে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কাছে প্রদান করেন। তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে যান যে মদনমোহন সেটা স্বীকার করছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, কবিরাজ গোস্বামী কেন নাম হলো? তার মধ্যে অনেক কবিত্ব ছিল, প্রতিভা ছিল, অনেক জ্ঞান ছিল। যদিও তিনি তুলে ধরছেন যে পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ, জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ঠ, এটা হচ্ছে তার দৈন্যতা। তিনি হচ্ছে দৈন্যতার শিরোমণি। তো অনেক কিছু এখানে থাকা সত্ত্বে তিনি পরবর্তীতে এই কার্য শুরু করেন। তো আমরা জানি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি যখন লিপিবদ্ধ শুরু করছিলেন, তার মনের ভাব ছিল, তিনি অত্যন্ত দৈন্য ভাব ছিলেন। আমাদের মনে অনেকের প্রশ্ন আসে যে আমি তো এখন পূর্ণাঙ্গ ভাগবত কমপ্লিট করিনি, তাহলে কি আমরা চৈতন্য চরিতামৃত পড়তে পারি? তো এখানে ছিল প্রপাত, তিনি দেখিয়েছেন যে অবশ্যই আমাদের চৈতন্য চরিতামৃত পড়া উচিত। কেননা তিনি যখন পাশ্চাত্য দেশে গিয়েছিলেন, তিনি ভাগবতের প্রথম স্কন্ধের সাথে নিয়ে যান এবং তার সঙ্গে তিনি চৈতন্য চরিতামৃতর কপিও নিয়ে যান। অর্থাৎ পূর্বতন আচার্যরা যে টিকা রচনা করছিলেন, যেমন আমরা তো অত্যন্ত সহজেই চৈতন্য চরিতামৃত আমরা পেয়ে যাচ্ছি। ভক্তিপ্রিয় ঠাকুর এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ, চৈতন্য মহাপ্রভুর লীলা কথা, এগুলো খোঁজার জন্য তিনি 10-11 বছর তিনি শুধু ভ্রমণ করছিলেন, কোথায় পাবো, কোথায় এই চৈতন্য চরিতামৃত পাবো। এই জন্য পরবর্তী তিনি একটি গ্রন্থ, একটি টিকা রচনা করেন, অমৃত ভাষ্য বা অমৃত প্রবাহ। এবং পরবর্তীতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি রচনা করেন, তারপর টিকা দেন যে অনুভাষ্য, অনুভাষ্য টিকা, অমৃত ভাষ্য থেকে অনুভাষ্য। আর ছিল প্রভুপাদ, তিনি দুইটা গ্রন্থকে সামঞ্জস্য বজায় রেখে তিনি ইংরেজিতে এই গ্রন্থ রচনা করেন। হ্যাঁ, তিনি ভাগবতমের পাশাপাশি চৈতন্য চরিতামৃত রচনা করেন। চৈতন্য চরিতামৃত রচনা মানে তিনি এতই গুরুত্ব দিয়েছিলেন যে আমাদের জন্য চৈতন্য চরিতামৃত অবশ্যই এত গুরুত্বপূর্ণ। কেন? শিল প্রভুপাদ দেখলেন ভাগবতম যদি সম্পূর্ণ নাও হয়, সেটা পরবর্তীতে সম্পূর্ণ হবে, কিন্তু মহাপ্রভুর বাণী সবাই জানুক, মহাপ্রভুর বিষয় জানুক। এই জন্য তিনি কি করলেন, প্রথম তিনি চৈতন্য চরিতামৃত কমপ্লিট করেন। তিনি এই চৈতন্য চরিতামৃত কমপ্লিট করেন 1974 খ্রিস্টাব্দে কার্তিক মাসে রমা একাদশীর দিন শিল প্রভুপাদ ইংরেজিতে সম্পূর্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেন। শিল প্রভুপাদ যখন 1977 সালে তিনি দেহ রাখেন, অর্থাৎ দেহান্ত হওয়ার সময়, তিনি ভাগবতের 10ম স্কন্ধ তিনি সংকলন করছিলেন, পূর্ণাঙ্গ হয়নি, কিন্তু এর আগে তিনি চৈতন্য চরিতামৃত কমপ্লিট করেন। এর এতই মাহাত্ম্য আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। কেননা যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি যাতে সবাই জানতে পারে উৎসুক, তিনি অনেক সময় ভাবতেন যে আমি তো অনেক বৃদ্ধ বয়স, যদি আমার দেহান্ত হয়ে যায় তাহলে মহাপ্রভুর কথা যাতে সবাই বুঝতে পারে। এই জন্য তিনি কি করলেন, অনেক সময় দেখবেন মধ্যল্যে অন্তর্ল্যায় কিছু পরের কথা আগে তিনি সংযোজন করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এই গ্রন্থ কেন আমরা পড়ব, ভক্তদের জন্য 4টে গ্রন্থ বিশেষ দরকার। একটা হচ্ছে গীতা, ভগবানের উপদেশ, ভাগবতম, ভগবানের লীলা কথা, চৈতন্য চরিতামৃত, সেখানে অর্থাৎ লীলা কথা এবং তত্ত্ব কথা দুইটা বর্ণনা রয়েছে। অনেক সময় লীলা কথা শ্রবণ করতে গিয়ে আমাদের অনীহা আসে, আরে এত ভালো লাগবে না। তত্ত্ব কথা বলতে যদি কেউ যদি শ্রবণ করে অনেক সময় ভালো লাগে না।
এই জন্য দুইটাকে সামঞ্জস্য বজায় রেখে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেখানে তুলে ধরছেন। দুইটা বিষয় রয়েছে, কৃষ্ণতত্ত্ব, রসতত্ত্ব, ভাবতত্ত্ব, সার। সম্পূর্ণ বিষয়গুলো আপনার চৈতন্য চৈতন্যতে পাবেন। এবং এই জন্য বিশেষ করে ভগবানের যে অন্তরঙ্গ মনোভাব কি রকম, সেই বিষয়টা এই চৈতন্য চৈতন্যতে প্রকট হয়। চৈতন্য কথা এর অনেক বড় মাহাত্ম্য রয়েছে, অনেক অনেক বিষয় রয়েছে, যেটি বিশেষ করে ছিল প্রভুপাদ 4টে ভলিউম আমরা দেখতে পাচ্ছি। আপনার নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু আপনারা পেয়ে যাবেন।